কি অবস্থা সবার, ভালো আছেন? আমার কথা শোনা যায় নাকি না? জি শোনা ম্যাম। যাচ্ছে ম্যাম। আচ্ছা। তাহলে আপনাদের একটা সেমিস্টার তো শেষ হলো। আহ, আমি ইন কোর্সে মার্কসটা দিয়েছিলাম, কারো কোনো প্রবলেম ছিল না তো, তাই না? আচ্ছা। আর বছর কারেকশনের সুযোগও নাই। আচ্ছা, তাহলে আমরা আরেকটা কোর্স স্টার্ট করব, আপনাদের B106, প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স, রাইট? তো আমি আপনাদের সাথে আগে একটু কোর্স আউটলাইনটা শেয়ার করি। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যায় কিনা আমাকে একটু বললেন। আচ্ছা, স্ক্রিন দেখা যায়। জি মিস। আচ্ছা। সো প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স আমাদের একটা ফান্ডামেন্টাল কোর্স, বা কোর কোর্সও বলা যেতে পারে। যেহেতু আপনাদের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে আপনাদের বিবিএটা শেষ হবে, তো আমাদের স্পেসিফিক কিছু কোর্স আছে যেগুলো ব্যাংকিং রিলেটেড, আর কিছু কোর্স আছে যেগুলো ইন্স্যুরেন্সকে হাইলাইট করে। সো ইন্স্যুরেন্স আমরা ফার্স্ট সেমিস্টার, আপনাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টারে ইন্স্যুরেন্সের কোনো কোর্স ছিল না, আপনারা প্রিন্সিপালস অফ ব্যাংকিং B101 করেছেন। এবং ওটাকেই ওটার উপর ওটাকে ফান্ডামেন্টাল ধরে আপনার আস্তে আস্তে ব্যাংকিং এর কোর্স গুলো ডেভেলপ হবে বাই সেমিস্টার। হ্যাঁ, একটা একটা ইয়ার শেষ হবে, একটা একটা সেমিস্টারে এইভাবে আসবে। ঠিক সেম ওয়েতে আমাদের এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারে প্রথম যে কোর্সটা, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স। এটা আপনার আহ, এটা এটা আপনার জন্য একটা গ্রাউন্ড ক্রিয়েট করবে ইন্স্যুরেন্স এর আন্ডারস্ট্যান্ডিং এর। তারপর এটার উপর আস্তে আস্তে করে আপনার ইন্স্যুরেন্স রিলেটেড অন্যান্য যে কোর্স গুলো আছে সেগুলো ডেভেলপ হবে। হ্যাঁ, একটা একটা করে ইয়ার শেষ হলে বা সেমিস্টার শেষ হলে। সো এই কোর্সটা আম, আপনার জন্য এইভাবেই ডিজাইন করা আছে, যাতে করে আপনারা ইন্স্যুরেন্সের আইডিয়াটা নিতে পারেন। টাইপস গুলো বা ইন্স্যুরেন্সের যে বেসিক প্রিন্সিপালস গুলো আছে, বা ইন্স্যুরেন্সের শুরুটাই যখন আমরা চিন্তা করি, আসলে সেই শুরুটাই হচ্ছে রিস্ক থেকে। হ্যাঁ, কারণ আমরা অ্যাজ এন ইন্ডিভিজুয়াল যখন চিন্তা করি, আমাদের হেলথ বা আমাদের লাইফ বা আমাদের প্রপার্টি সবকিছুই কিন্তু আসলে রিস্কে আছে। এনি হাও, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় যে কোনো অকারেন্স হতে পারে, যেটা হয়তো আমাদের হেলথের জন্য রিস্কি, যেটা হয়তো আমাদের লাইফে একটা রিস্ক আনছে, অথবা আমাদের প্রপার্টিকে ড্যামেজ করছে। সো আলটিমেটলি প্রতিদিনের ঘটনাই যদি আপনি চিন্তা করেন, বা প্রতিদিনের আমাদের যে জীবন, এটাকেই যদি চিন্তা করেন, আমরা কেউই রিস্কের বাইরে না। হ্যাঁ, যে কোনো অ্যাক্সিডেন্ট বা যে কোনো অকারেন্স, যে কোনো ইনসিডেন্ট, যে কোনো ম্যানমেড ক্যালামিটি অথবা ন্যাচারাল ক্যালামিটি আমাদের আমাদের লাইফকে সেটা কিন্তু এফেক্ট করতে পারে, যার কারণে আমাদের যে কোনো লস বিয়ার করা লাগতে পারে, সেটা হোক মনিটারি বা সেটা হোক নন মনিটারি। সো এই যে রিস্ক গুলো আমরা ফেস করি, এই রিস্ক গুলোকে হয়তো আমরা অনেক কিছু প্রিভেন্ট করতে পারি, অনেক সময় প্রিভেন্টিভ কিছু মেজার নিয়ে আমরা রিস্ক গুলোকে প্রিভেন্ট করতে পারি। বাট সব সময় সেটা সম্ভব হয় না। দেখা যায় রিস্ক গুলোকে হয়তো প্রিভেন্ট করা গেল না, কিন্তু রিস্ক গুলোকে হয়তো ইনডেমনিফাই করা যেতে পারে। হ্যাঁ, সামহাও যে রিস্কের কারণে যে লসটা হয়ে গেল, হয়তো কোনো একটা ডিজিজ যেটার কারণে আপনার কোনো অর্গান লস হওয়া, বা একটা লস হয়ে গেল, আপনি এখন আর হয়তো ইনকাম করতে পারছেন না, কাজ করতে পারছেন না, বা আপনার কোনো একটা প্রপার্টি হয়তো কোনো ন্যাচারাল ক্যালামিটির কারণে বা যে কোনো অকারেন্সের কারণে আমার আমার প্রপার্টিটা ড্যামেজ হয়ে গেল। সো ওই ড্যামেজের যে লস, এটা প্রিভেন্ট করা যায় নাই, কিন্তু এটাকে হয়তো ইনডেমনিফাই করা যেতে পারে, যে লসটাকে এখন কভার করা যেতে পারে। সো ওটারই মেকানিজম হিসেবে আসলে ইন্স্যুরেন্সের শুরুটা, যে আপনার রিস্ককে কোনোভাবে যদি ইন্ডেমনিফাই করা যায় ফিনান্সিয়ালি, এটাকে যদি ওভারকাম করার একটা ওয়ে বের করা যায়, এবং সেই রিস্কটা যদি বিয়ার করার মতো আরেকটা পার্টি আমার কাছে পাওয়া যায়, যে আমার রিস্কটা আমি ট্রান্সফার করতে পারি, বা আমি একটা ইন্ডেমনিফিকেশন সেখান থেকে এক্সপেক্ট করতে পারি, যে রিকভারি আমি সেখান থেকে পেতে পারি, ইন সেন্স যে লসটা আমি আহ হয়তো মনিটারি ভ্যালুতে আবার রিকভার করতে পারবো। সো ইন্ডেমনিফিকেশন অফ লস। সো এই একটা মেকানিজমের চিন্তা থেকে ইন্স্যুরেন্সের শুরু।
সো ইন্স্যুরেন্স জিনিসটা আপনারা মোর অর লেস হয়তো আপনার প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ড, সেখানে অনেকেই ইন্স্যুরেন্স রিলেটেড আপনাদের কোর্স বা আপনার এসএসসি এইচএসসি ব্যাকগ্রাউন্ড, ও লেভেল সি লেভেলস, আপনারা অনেকেই রিলেটেড স্টাডি করে এসেছেন। সো বেসিক যে ইন্স্যুরেন্সের আইডিয়াটা, সেটা তো আমাদের এখানে শুরুটা হবেই। আম, আসলে আরেকটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, যে আমরা শুরুটা আসলে করব রিস্ক থেকে। হ্যাঁ, আর রিস্ক জিনিসটা কি, বা রিস্ককে মিটিগেট করার মেকানিজম হিসেবে আর কি কি মেথডস আছে, এবং লাস্টে আমরা সেখানে ইন্স্যুরেন্স শুরুটা করব। সেখানে পেরিল কি, সেখানে হ্যাজার্ড কি, হ্যাঁ অনেক ইস্যুস আছে, কারণ কারণ সব টাইপের রিস্ককে আসলে ইন্স্যুরেন্সের আমব্রেলাতে আনা যাবে না। হ্যাঁ, কিছু রিস্ক আছে যেগুলো স্পেসিফিক, এমন ভাবে ক্যাটাগরাইজড যেগুলোকে আপনি ইনশোরেবল বলতে পারবেন, যে একটা একটা ফর্মাল চ্যানেল, একটা ফর্মাল ইনস্টিটিউশন আপনাকে ইন্ডেমনিফাই করবে, বা একটা ফর্মাল ইনস্টিটিউশন আপনার রিস্কটা আপনি তার কাছে ট্রান্সফার করবেন। হ্যাঁ, যে কোম্পানিগুলো আছে, এই যে একটা ফর্মাল ইনস্টিটিউশনালাইজড প্রসেস, এটা সব টাইপের রিস্কের জন্য অ্যাপ্লিকেবল হয় না। তো আমাদের কিছু সার্টেন টাইপ অফ রিস্ক আছে, রিস্কের কিছু এলিমেন্ট আছে যেগুলো মিললে পরে আমরা এরকম ফর্মাল ইনস্টিটিউশনালাইজড প্রসেসে ইন্ডেমনিফিকেশন পেতে পারি। সো ওই জিনিসগুলো কি, সো আমরা ইন ডেপথ আসলে চ্যাপ্টার বাই চ্যাপ্টার শুরু করব, যে রিস্ক কি, তারপরে ইন্স্যুরেবল রিস্ক কি, ইন্স্যুরেন্স জিনিসটা কি, ইন্স্যুরেন্সের বেসিক প্রিন্সিপালস গুলো কি, সেখানে 6টা বেসিক প্রিন্সিপাল আছে। সো ওই ওই প্রিন্সিপালস গুলো নিয়ে আমাদের একটা লম্বা ডিসকাশন থাকবে, মানে লেন্দি ডিসকাশন থাকবে, এক্সাম্পল দিয়ে, কেসেস দিয়ে, যেভাবেই হোক। তারপর যদি চিন্তা করি যে ইন্স্যুরেন্স একটা কন্ট্রাক্ট, হ্যাঁ এটা একটা আন্ডারস্ট্যান্ডিং। সো এই কন্ট্রাক্টের বেসিক কিছু এলিমেন্টস থাকবে। সো আমরা যখন একটা লাইফ ইন্স্যুরেন্স চিন্তা করব, আমরা যখন হেলথ ইন্স্যুরেন্স চিন্তা করব, আমরা যখন প্রপার্টি লাইবিলিটি ইন্স্যুরেন্স চিন্তা করব, সো সেই মেকানিজমে আসলে কি কি এলিমেন্ট থাকতে হবে, এগুলো নিয়ে আমাদের কিছু চ্যাপ্টার যাবে। রি-ইন্স্যুরেন্স আমাদের একটা কোর চ্যাপ্টার আছে। তারপর বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা আমরা একটু ওভারভিউ নিব, যে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বা কি কি কোম্পানি আছে, বা ইন্স্যুরেন্সের টাইপ গুলো আসলে কি, অনেক প্রোডাক্ট, অনেক ধরনের ইন্স্যুরেন্স আছে। সো ওই জিনিসগুলো আমরা একটা একটা করে এই কোর্সে দেখা ট্রাই করব। এবং লাস্টে যদি আমাদের সময় থাকে, তাহলে আমরা একটু ছোট করে মাইক্রো ইন্স্যুরেন্স, ইসলামিক ইন্স্যুরেন্স, ডিজাস্টার ইন্স্যুরেন্স, যেগুলো হচ্ছে মানে কম্পারেটিভলি রিসেন্ট ডেভেলপমেন্ট, বাট যেগুলোর আসলে আপনার সিগনিফিকেন্সটা অনেক বেশি, প্লাস যেগুলো আহ, বাংলাদেশের কনসার্ন অথবা ওয়ার্ল্ড ওয়াইড কনসার্নে যদি চিন্তা করেন, তাহলে সেগুলোর অ্যাপ্লিকেশন অনেক হাই। হয়তো আমাদের দেশে কিছু কিছু আছে মাইক্রো ইন্স্যুরেন্স, সেটা সেটা কিভাবে একটা ইকোনমিকে হেল্প করে, ইনক্লুশনকে হেল্প করে, বা ডিজাস্টার ইন্স্যুরেন্স যেটা বাংলাদেশের জন্য খুবই রেলিভেন্ট, বাট অ্যাপ্লিকেশন কতটুকু হচ্ছে। হ্যাঁ, আর ইসলামিক ইন্স্যুরেন্স, সেটাও আমাদেরকে একটু দেখতে হবে, যদি সময় পাই এলাও করে আমাদেরকে, আমরা ছোট ছোট করে এই জিনিসগুলো একটু বেসিক আইডিয়া নিয়ে নিব। সো পুরো কোর্সটা আমি যদি এখানে কোর্স আউটলাইনটা যদি আপনার চোখে থাকে, স্ক্রিনে দেখা যায়। সো ডিজাইন করা এইভাবে, আপনার ইন্স্যুরেন্সের টাইপস, ইন্স্যুরেন্সের ডাইনামিক, ইন্স্যুরেন্স কনসেপ্টটা বোঝা, এটার প্রিন্সিপালস, এটার অপারেশন রিলেটেড অ্যাক্টিভিটি, বা একটা ইন্স্যুরেন্স কোম্পানি যদি চিন্তা করা হয় কি কি অ্যাক্টিভিটি পারফর্ম করে, আমরা সেগমেন্ট ওয়াইজ যাবো। সো এটা একটা ফার্স্ট সেগমেন্টে আপনারা এই ধরনের ইস্যুস গুলো নিয়ে ডিল করবেন। আর সেকেন্ড ইস্যুসটা হচ্ছে মোর অ্যাপ্লিকেশন বেসড, যেখানে হচ্ছে আহ, এই ফাংশন গুলো কিভাবে পারফর্ম হয়, বা কি কি ধরনের প্রোডাক্ট গুলো আছে, মার্কেটটা কি, আর অ্যাপ্লিকেশনের জায়গা থেকে কোন ধরনের ইন্স্যুরেন্সের কোন ধরনের ইন্স্যুরেন্সের আপনার প্রোডাক্টের প্রোডাক্ট কেনার টেন্ডেন্সি কোনটার বেশি, কোনটার অ্যাপ্লিকেশন আসলে সবচেয়ে বেশি হয়। সো এই দুই ভাবে আমরা পুরো কোর্সটাকে ডিজাইন করলাম। আচ্ছা, সো আমাদের টেক্সট বুক থাকতে হবে। টেক্সট বুক আমরা যেটা ফলো করি সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স বাই জর্জ ই রেজদা। আমার কাছে খুব সম্ভবত আপডেটেডটাই আছে, 10th এডিশন। একটু দেখেন, কেনার আগে আমাকে একটু জিজ্ঞেস করে নিয়েন এডিশনটা মার্কেটে কি আছে আর আমার সাথে মিলে কিনা। সো লেটেস্ট এডিশনটাই আছে, খুব বেশি চেঞ্জ হয়তো নাই, মানে আগের এডিশন গুলো চেয়ে খুব বেশি চেঞ্জ হয়তো বা নাই। সো প্রিন্সিপালস অফ রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ইন্স্যুরেন্স, এটা আপনার টেক্সট বুক থাকবে, এবং এখান থেকেই আমরা বেশিরভাগ চ্যাপ্টার, অলমোস্ট সবগুলো চ্যাপ্টারই এখান থেকেই আসবে। সো এই টেক্সট বুকটা আপনার লাগবেই লাগবে। আর এই টেক্সট বুকটা আপনি আহ, সাথে রাখবেন, কারণ আপনার এর পরে
ধরেন আমরা এই কোর্সটা তো শেষ করলাম, ফার্স্ট ইয়ার শেষ হয়ে যাবে। এরপরে আরো ইন্স্যুরেন্সের যত কোর্স আছে, যেমন ঠিক এর পরের সেমিস্টারেই, সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টার 201 করবেন আপনারা, অপারেশন অফ লাইফ এন্ড নন লাইফ। সো ওই কোর্সেরও অনেক কন্টেন্ট এই বই থেকে কভার করা। এরপর খুব সম্ভবত ফোর্থ ইয়ারের দিকে আপনাদের আরেকটা কোর্স থাকবে রিস্ক ম্যানেজমেন্টের উপর। সেখানেরও অনেক ম্যাটেরিয়াল আপনার এই বইয়ের সাথে ম্যাচ করবে। ইনফ্যাক্ট আপনি যদি এমবিএ তে ইন্স্যুরেন্স স্ট্রিমে যাওয়ার চিন্তা করেন, সেক্ষেত্রে স্পেসিফিক ইন্স্যুরেন্স অনেকগুলো কোর্স, তখন 5টা কোর্সে আপনার ইন্স্যুরেন্স স্পেসিফিক থাকবে। লাইফ এন্ড হেলথ, প্রপার্টি এন্ড লাইবিলিটি, অ্যাকচুয়ারিয়াল সায়েন্স তো থাকবেই। সো ইন্স্যুরেন্স স্পেসিফিক কোর্সগুলোর জন্য আপনার এই টেক্সট বুকটার হেল্প লাগবে। আমি কারণটা বোঝাতে চাচ্ছি, এই বইটা আসলে এত ওয়েল ডিজাইনড আর এত সুন্দর করেই সবকিছু এখানে ডিসক্রাইব করা, যেটা আপনার পড়া প্লাস আপনার ফিউচারে যে কোনো প্রয়োজনে এই বইটা আপনি লাগবে, সেটা রাখবেন। হ্যাঁ, বইটা কিনে ফেললেন, প্রিন্সিপালস অফ রিস্ক ম্যানেজমেন্ট এন্ড ইন্স্যুরেন্স বাই জর্জি রেজদা। এর পাশাপাশি আমাদের আরো কিছু ম্যাটেরিয়াল আসবে, যেমন মিশরার বই থেকে কিছু জিনিস কভার করা হয়। তো আমি, যেহেতু একবার আপনাদের সাথে ক্লাসের এক্সপিরিয়েন্স আছে, আমি ইউজুয়ালি যে পাওয়ার পয়েন্টেই প্রেফার করি আমার লেকচারটা গুছানোর জন্য, সো ওইভাবেই কন্ডাক্ট করব। চ্যাপ্টার বাই চ্যাপ্টার যাবে এবং টেক্সট বুকের যতটুকু পোর্শন যেখানে থাকা দরকার, আর প্লাস যদি এডিশনাল কিছু লাগে আমরা সেখানে একসাথে ইনকর্পোরেট করে নেব। সো মিশরার বইটা আপনার জন্য সাপোর্টিং, এখান থেকে কিছু জিনিস থাকবে, হ্যাঁ, ওটা আমি অ্যালাইন করে দেবো। এটাও আপনার একটা ভালো বই, প্রিন্সিপালস এন্ড প্র্যাকটিস ইন্স্যুরেন্স বাই এম এন মিশ্রা। আচ্ছা, এর বাইরে এখানে রেফারেন্স বই হিসেবে এলিমেন্টস অফ ইন্স্যুরেন্স আজিজুল হক চৌধুরী একটা দেয়া আছে। রেফারেন্স বইয়ের তো আসলে শেষ নাই, বাট এখান থেকে হলো রি ইন্স্যুরেন্স রিলেটেড কিছু ডিসকাশন আমাদের আসে। আর বাংলাদেশি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি বা ইন্স্যুরেন্স মার্কেটটা, টাইপ প্রোডাক্ট, এই ইস্যুস গুলো এখান থেকে আসতে পারে। সো এটা আপনার জন্য এখনই হয়তো কিনতে হবে না, যদি ম্যাটেরিয়াল মিনিংফুলি লাগে তখন আমরা প্রোভাইড করে দিব, হ্যাঁ, ক্লাসে প্রোভাইড করে দিব, আপাতত তো অনলাইনে। সো রিডিং ম্যাটেরিয়ালস যা টেক্সট বুক, পাওয়ার পয়েন্ট স্লাইড, প্র্যাকটিক্যাল কেসেস, যে ক্লাসে আমরা কিছু কনসেপ্ট চেক দেখবো, কিছু কেসেস দেখবো, তো সেগুলো টাইম টু টাইম আমি রেফার করবো এবং টাইম টু টাইম আপনাদেরকে প্রোভাইড করবো। আচ্ছা, সো প্রিন্সিপালস অফ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে আপনাদের কোর্সের ডিজাইনটা। কয়টা চ্যাপ্টার থাকবে, কি কি সেগমেন্ট থাকবে? সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার থাকবে রিচদার, চ্যাপ্টার 1 রিস্ক। সেখানে রিস্ক রিলেটেড কনসেপ্টস গুলো। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি ম্যাম। আচ্ছা, 87 স্টুডেন্টস দেখতে পাচ্ছি। সো রিস্ক রিলেটেড কনসেপ্ট, পেরিল, হ্যাজার্ড, ক্লাসিফিকেশন অফ রিস্ক, মেথডস অফ হ্যান্ডলিং রিস্ক, এই টপিকগুলো আমরা কভার করব। তারপর মেথডস অফ ম্যানেজিং রিস্ক থেকে আসলে ইন্স্যুরেন্সের শুরুটা হবে। তারপর আসবে আমাদের চ্যাপ্টার 2, যেখানে এম এন মিশ্রার কিছু কনসেপ্ট প্লাস রেজদার বইয়ের চ্যাপ্টার 2 দিয়ে আমরা বেসিক ইন্স্যুরেন্সের মেকানিজম, ইন্স্যুরেন্সের ডেফিনেশন, ইন্স্যুরেন্সের ফাংশন, বেসিক ফ্যাক্টস, বেনিফিট, কস্ট অফ ইন্স্যুরেন্স, এই ইস্যুস গুলো আমরা চ্যাপ্টার 2 থেকে নিব। তারপর আসবে রেজদার বইয়ের চ্যাপ্টার 9। এটাতে আমাদের মোটামুটি অনেক বেশি সময় লাগবে, কারণ এখানে 6টা প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালস অফ utmost good faith, principle of insurable interest, principle of indemnity, principle of subrogation, contribution, proximate cause। হ্যাঁ, সো এই প্রিন্সিপালস গুলোকে আমাদেরকে ইন ডিটেইলড ডিসকাশনে যেতে হবে উইথ সাম কেসেস, ম্যাথস। হ্যাঁ, সো এই জায়গা থেকে আমার ইন্স্যুরেন্স হতে হলে আসলে কি কি জিনিস সেখানে থাকতে হয়, ইন্স্যুরেবল ইন্টারেস্ট বা ইন্স্যুরেন্স করার মতো যে কোনো একটা ইন্টারেস্ট সেখানে থাকবে, সেখানে আটমোস্ট গুড ফেথ, যে সবকিছু আপনার এক্সপ্রেস করা কোম্পানির কাছে, ইনফ্যাক্ট কোম্পানিরও আটমোস্ট গুড ফেথ ইনশিওরড হওয়া, ইন্ডেমনিফাই হওয়া, লস কাভারেজ সেখানে ইস্যু থাকে, সাবরোগেশন, চেঞ্জিং অফ পজিশন, কন্ট্রিবিউশন, প্রক্সিমেট কস্ট, ওয়ান বাই ওয়ান এগুলো আমরা যাবো দেখবো, সবগুলোই আমাদের আসবে। এটাতে মোটামুটি আমাদের একটু সময় লাগবে। হ্যাঁ, সো এই 3টা চ্যাপ্টার হয়ে গেলে আমরা ফার্স্ট মিড টার্মের জন্য মোটামুটি প্রিপেয়ার্ড।
এরপরে আমাদের ফার্স্ট মিড টার্মটা চলে আসবে। এটা অ্যাপ্রক্সিমেট আর কি, একাডেমিক ক্যালেন্ডারটা এখনো পাই নাই, মোটামুটি 8 থেকে 10টা ক্লাস হলেই ফার্স্ট মিড হয়ে যাবে। এরপরে আসবে রেজদার বইয়ের চ্যাপ্টার 10, যেখানে হলো একটা ইন্ডিভিজুয়াল পার্টির সাথে ইন্স্যুরেন্স কোম্পানির যে কন্ট্রাক্টটা, বা আপনি যখন একটা ইন্স্যুরেন্স পলিসি কিনছেন, বি ইট হেলথ, লাইফ অর প্রপার্টি, তখন এই যে একটা কন্ট্রাক্ট বা এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং, সেটা কি কি ধরনের এলিমেন্টস থাকতে হয়। আমরা একটা রিয়েল লাইফ কন্ট্রাক্টও দেখতে পারি যে হ্যাঁ এই জিনিস একটা কন্ট্রাক্ট কিভাবে হয় বা কি কি জিনিস সেখানে থাকে। এসেনশিয়ালস অফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, নেচার অফ লাইফ ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, আর কন্ট্রাক্ট কি ধরনের হয় সেখানেও কিছু ডিসকাশন থাকবে, ইনডেপথ ডিসকাশন থাকবে। আচ্ছা, এরপরে আছে চ্যাপ্টার 6, রেজদার বইয়েরই চ্যাপ্টার 6। আপনি কলাম ওয়াইজ যদি দেখেন, চ্যাপ্টার গুলোর নাম লেখা আছে, চ্যাপ্টার গুলোর কন্টেন্ট দেওয়া আছে, আর কোন কোন বইয়ের কোন চ্যাপ্টার আমরা পড়বো সেটা ওইখানে ক্লিয়ারলি আইডেন্টিফাই করা আছে। সো চ্যাপ্টার 10, সরি চ্যাপ্টার 6 হচ্ছে অপারেশন অফ ইন্স্যুরেন্স কোম্পানি। সো আপনারা এখন তো ফিনান্সিয়াল সার্ভিস ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড পড়াশোনাই আপনার হবে। সেখানে ব্যাংক স্পেসিফিক যাবে, সেখানে ইন্স্যুরেন্স স্পেসিফিক যাবে, সেখানে আদার ফাইন্যান্স কোম্পানি যাবে। হ্যাঁ, সো একটা ইন্স্যুরেন্স কোম্পানির কি কি ডিপার্টমেন্ট থাকে, বা তাদের মেজর অ্যাক্টিভিটি গুলো কি কি। যেমন আপনি ব্যাংক রিলেটেড নলেজ অলরেডি হয়ে গেছে, যে একটা ব্যাংক ডিপোজিট নিচ্ছে, লোন দিচ্ছে, আদার ইনভেস্টমেন্ট হচ্ছে, বা অপারেশনের অনেক কিছুই আপনি এখন জানেন। সো সিমিলার ওয়েতে আপনি এখানে ইন্স্যুরেন্সের অ্যাক্টিভিটি গুলো সম্পর্কেও জানবেন। সো দুটোই ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করলেও দুটোরই অ্যাক্টিভিটি বা অপারেশন কিন্তু অনেক ডিফারেন্ট। হ্যাঁ, একটা ইন্স্যুরেন্স কোম্পানির টাস্ক গুলো কিভাবে একটা ট্রেডিশনাল ফার্মের থেকে ডিফার করে, বা ইনফ্যাক্ট একটা ব্যাংকের থেকেও কিভাবে ডিফার করে, অর ইনফ্যাক্ট রিলেটও করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিছু রিলেশনশিপও আমরা সিমিলারিটিও পেতে পারি। সো ওই জায়গাগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, যে একটা ইন্স্যুরেন্স কোম্পানির রেট মেকিং কিভাবে হয়, কে করে, আন্ডার রাইটিং জিনিসটা কি, বা আন্ডার রাইটিং যে করে তাকে কি বলে, বা আন্ডার রাইটিং এর সোর্স গুলো কি, ইনফরমেশন সোর্স গুলো কি। প্রোডাকশন, এখানে আসলে কোনো কিছু ম্যানুফ্যাকচার হয় না, এখানে ফিনান্সিয়াল সার্ভিস ডেলিভারি হয়। হ্যাঁ, কোনো কোনো প্রোডাক্ট, আমাদের ট্যানজিবল প্রোডাক্ট আসলে ইন্স্যুরেন্সে নাই, ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরেই নাই। হ্যাঁ, সো ব্যাংকের ক্ষেত্রেও প্রোডাক্ট গুলো আপনি ইনট্যানজিবল, আপনার জাস্ট কন্ট্রাক্টের একটা আপনার একটা জাস্ট কি বলবো, একটা এভিডেন্স থাকে। হ্যাঁ, আপনার ব্যাংকে টাকা আছে, সেটার একটা এভিডেন্স, হয়তো একটা এফডিআর রিসিট, আপনার ব্যাংকে টাকা আছে সেটার একটা রিসিট আপনার থাকে। সিমিলার ওয়েতে ইন্স্যুরেন্স করা আছে, সেটার একটা এভিডেন্স আপনার কন্ট্রাক্ট। হ্যাঁ, সো এইভাবে করে আমাদের চিন্তা করতে হবে। কোনো ক্লেম যদি আসে, সেটার সেটেলমেন্ট কিভাবে হবে, প্রসেস, পুরো ওয়ে, রিইন্স্যুরেন্স, যদিও রিইন্স্যুরেন্স আলাদা চ্যাপ্টার আছে, বা ইন্স্যুরেন্স কোম্পানির গুলো ইনভেস্টমেন্ট কি মেকানিজমে হয়, কিভাবে হয়, এই ইস্যুস গুলো আমাদেরকে চিন্তা করতে হবে। তারপরে আছে রিইন্স্যুরেন্স, যেটা আমি ম্যাটেরিয়াল প্রোভাইড করব, এটা আপনাদের রেজিস্টার বইয়ে নাই, এটা আর কিছু বইয়ে আছে। সো রিইন্স্যুরেন্স যেহেতু প্রমিনেন্ট একটা ইস্যু ইন্স্যুরেন্স কে রিলেট করে, সো রিইন্স্যুরেন্স রিলেটেড ডিসকাশন আমাদেরকে আনতে হবে। সো মোটামুটি এই 3 চ্যাপ্টারের ডিসকাশন হয়ে গেলে, যদি এখানে চ্যাপ্টার কম মনে হচ্ছে, বাট চ্যাপ্টার গুলো কিন্তু অনেক ডিটেইলটা ডিসকাস করা মোটামুটি সময় লাগবে। 3টা চ্যাপ্টার হলে আমাদের সেকেন্ড মিড টার্মের প্রিপারেশন। তারপর আসবে টাইপস অফ ইন্স্যুরেন্স, আর হচ্ছে অরিজিন, হিস্ট্রি, ডেভেলপমেন্ট অফ ইন্স্যুরেন্স। আচ্ছা, এটা এখানে ডিটেল দেয়া নাই, আমি ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। সো ভ্যারিয়াস টাইপস অফ ইন্স্যুরেন্স এর মধ্যে প্রপার্টি টাইপ গুলো, লাইফ এন্ড হেলথ ইন্স্যুরেন্স এর ডিফারেন্ট টাইপ, সেগুলো কিভাবে অপারেট করে, কি কি ইস্যুস সেখানে আসতে পারে, মডেলস বা ইন্স্যুরেন্সের ইয়েগুলো। আচ্ছা, এরপরে আমাদের থাকবে বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এটা হয়তো অত লাস্টে যাব না, এটা হয়তো একটু আগে ডিসকাস করার সুযোগ থাকলে আগেই করে ফেলবো। বাংলাদেশের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট, অরিজিন, হিস্ট্রি। আর ওই জিনিসটা এখানে অ্যাড করা নাই, ওটা আমি এখানে অ্যাড করে দিব। সেটা হচ্ছে আপনার মানে ডিটেলডটা আর কি, মাইক্রো ইন্স্যুরেন্স, আদার ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট, মাইক্রো ইন্স্যুরেন্স, ডিজাস্টার ইন্স্যুরেন্স, আর হচ্ছে ইসলামিক ইন্স্যুরেন্স। তো এই হলো আমাদের আউটলাইন, মানে থ্রু আউট দ্য সেমিস্টার আমরা কি কি জিনিস পড়বো, এবং এন্ড অফ সেমিস্টার আমাদের ইন্স্যুরেন্স রিলেটেড আসলে কি কি জিনিসগুলোকে আমরা আইডিয়া নিতে পারবো। সো এই হলো কোর্সের ডিজাইনটা। আর
অলরেডি যেহেতু একটা সেমিস্টার আপনারা শেষ করেই ফেলছেন, ফার্স্ট মিডে আপনার 15 মার্কস, সেকেন্ড মিডে 15, অ্যাসাইনমেন্ট, টার্ম পেপার, প্রেজেন্টেশন, রিপোর্ট রাইটিং 10 মার্কস। সো ইন কোর্সে আমার টোটাল 60, সরি ইন কোর্সে আমার টোটাল 40, আর ফাইনাল এক্সামিনেশনে 60। আর গ্রেড তো দেয়াই আছে। আর যেটা রিমাইন্ডার সেটা হলো আপনার অ্যাটেন্ডেন্স রিলেটেড ইস্যু আর কোনো ধরনের আনফেয়ার মিনস যেন না হয়। সো আবারও রিমাইন্ডার, সেটা হচ্ছে আপনাদের মিড টার্মের কোনো মেকআপ নাই। কেউ যদি মিড টার্ম মিস করেন সেক্ষেত্রে সেটার কোনো রিকভারি হবে না। আউট অফ 15 আপনার 0। আর সেম গোস ফর প্রেজেন্টেশন এন্ড টার্ম পেপার, সেটাও যদি মিস হয় তাহলে সেক্ষেত্রে কোনো মেকআপ বা রিকভারি বা কোনো ধরনের লেট সাবমিশন কোনোটাই পারমিটেড না। আর 60% বিলো অ্যাটেন্ডেন্স হলে আপনি ফাইনাল এক্সাম অ্যাপিয়ার করতে পারবেন না। ফাইনাল এক্সামে না বসলে আপনার একটা ইয়ার ড্রপ হয়ে যাবে। যে কোনো একটা মিস করলেই সেটা আপনার ড্রপ আউট, মানে আপনি তখন পরের ব্যাচে অটোমেটিক্যালি চলে যাবেন। আর 60 to 74 হলে আপনার ফাইন আছে 5000 মনে হয় পার কোর্স বা অল টুগেদার। এই তো। সো এটা হচ্ছে রিমাইন্ডার। আর আমি আরেকটু এমফাসাইজ করি আপনাদের, যেহেতু মোটামুটি একটা সেমিস্টার আপনাদের সাথে এক্সপিরিয়েন্স হলো, সেটা হলো মিড গুলোতে আরেকটু সিনসিয়ার হবেন। হ্যাঁ, কারণ ফাইনাল আসতে আসতে মোটামুটি একটা প্রিপারেশন হয়েই যায়, কিন্তু আপনার মিড যখন একবার মিস হয় অথবা খারাপ হয়, অথবা আপনি এটা 15 মার্কসের একটা এক্সাম, হয়তো এটাকে খুব একটা বেশি উম, গুরুত্ব দিলেন না, সেটাই কিন্তু আপনার পুরো গ্রেডের ইম্প্যাক্টটা ওটা থেকেই চলে আসে। হ্যাঁ, যেহেতু মোটামুটি ফার্স্ট ইয়ারেই আছেন, তো এই কথাটা আমি সব ক্লাসেই বলি, যারা শুরুর দিকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যেন মিডকে কোনোভাবেই হেলাফেলা করা না হয়। আপনার 40% গ্রেডটা ইনট্যাক্ট, ওই 40%টাই আপনার আলটিমেটলি একটা কোর্সের গ্রেড কি হবে এটা ডিটারমিন করে ফেলে। কারণ এটা তো রিকভার সুযোগ নেই। আপনি হয়তো ফাইনাল খারাপ হলে, খারাপ মানে হলো B+-এর নিচে গেলে কোনো কারণে বা ফেল হলে, আপনি ওটা আবার ইমপ্রুভমেন্ট দিতে পারবেন, তাই না? পরপর 2বার দেওয়ার সুযোগ থাকে। 2বার মানে কি, পরপর 2 বছরের ভেতর দিতে হয় আর কি। পরের 2 ব্যাচের সাথে আপনি এক্সামটা আবার ইমপ্রুভ করার একটা সুযোগ পাবেন ফাইনাল। কিন্তু ইন কোর্সে কোনো এ ধরনের রিকভারি নাই, কোনো ইমপ্রুভমেন্টের সুযোগ নাই। ফেল হলে বা অ্যাটেন্ড না করলে সেটা পুরোই 0 হয়ে যায়। ওই সেন্সে বলছি যে এটাতে আপনাকে আরেকটু এমফাসাইজ দিতে হবে। আপনাদের মোটামুটি প্রেজেন্টেশন বা টার্ম পেপার রিলেটেড পারফরমেন্স ভালোই ছিল। কম্পারেটিভলি মিড ভালো, ফাইনাল আপনাদের খুব একটা আমি ভালো পাই নাই কম্পারেটিভলি, যতটুকু এক্সপেক্ট করেছিলাম মিডের খাতা দেখে। সো ওটারও আপনার সিনসিয়ারিটি আর একটু বাড়াতে হবে, এই আর কি। তো আপনি বইটা কালেক্ট করেন। আমাদের যখন আবার ঈদের পর ক্লাস শুরু হবে তখন আমরা ফর্মালি চ্যাপ্টার 1 থেকে পড়া স্টার্ট করব। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে, এই কোর্স রিলেটেড কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। ম্যাম, আমরা তাহলে কি 2টা বই কালেক্ট করে নিব? আপাতত রেজিস্টারটা রাখেন, রেজিস্টারটাই রাখেন। হ্যাঁ। ওকে ম্যাম। হুম। কারণ মিশরা থেকে যা যা এডিশন হবে ওটা আমি স্লাইডেই দিয়ে দিব। আর আপনি আহ নিজে নিতে চাইলে আমি মানা করছি না, অবশ্যই নিতে পারবেন। ওটা আপনার সাপোর্ট হবে, আপনার পড়াটা আরো ভালো হবে, আপনার ইচ্ছা আর কি। তবে ম্যান্ডেটরিলি বলছি না, কারণ বেশিরভাগই হচ্ছে রেজিনা থেকেই আসবে। বই কিনতে কোনো মানা নাই, কিন্তু আপনার রিকোয়ারমেন্টে আমি বললাম আর কি। প্রপোর্শন চিন্তা করলে রেজিনা থেকেই বেশি আসবে। বই কিনতে কোনো মানা নাই, আপনি চাইলে আপনি কিনে পড়তে পারেন। এটা কেন, আপনাকে আমি আরো অনেক লিস্ট দিতে পারবো ইন্স্যুরেন্সের, সেগুলোও নিতে পারেন। তো কোর্সটা ভাইটাল, কোর্সটা ইন্টারেস্টিংও, আর কোর্সটা আপনার ডিগ্রি রিকোয়ারমেন্টও। হ্যাঁ, যেহেতু আপনারা ব্যাংকিং ইন্স্যুরেন্স স্ট্রিমেই গ্রাজুয়েট হবেন। হ্যাঁ,
বিবিএ তে আপনার আপনার টার্মিনাল টু বিবিএ আপনার ব্যাংকিং ইন্স্যুরেন্সই। সো আপনার সব কোর্স গুলোই ওরিয়েন্ট করবে ব্যাংক অথবা ইন্স্যুরেন্স, এভাবে করে ডিজাইন করা পুরো কারিকুলামটা। আর যদি আপনার এই জায়গায় ইন্টারেস্টটা একটু বেশি থাকে, যেহেতু অলরেডি আমরা বলছিলাম যে এটা আনট্যাপড একটা ইন্ডাস্ট্রি, যে পরিমাণ ফার্ম আছে, ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সে পরিমাণ রিসোর্স নাই। সো আপনি যদি নিজেকে ওভাবে একটা রিসোর্স হিসেবে ডেভেলপ করতে পারেন ইন্স্যুরেন্সের নলেজ বা ইন্স্যুরেন্সের ইন্টারেস্টটা নিয়ে, সো আপনি একটা ভাইটাল পজিশন নিতে পারবেন এই ইন্ডাস্ট্রিতে ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে। হ্যাঁ, এটা এটা ঠিক যে এখনো হয়তো আপনার হ্যান্ডসাম অ্যামাউন্টে আপনার ইনকাম বা স্যালারিটা ডেভেলপ হয়নি, বাট এটারও এক্সেপশন আছে। যেগুলো প্রমিনেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি, ওরা কিন্তু অনেক বেনিফিট দিচ্ছে, স্যালারিও ভালো দিচ্ছে, অফারও ভালো দিচ্ছে। সো দেখা যায় মোস্ট অফ দ্য কেস আমরা তো দেখি যে আমাদের তো মোটামুটি পড়াশোনা পার হয়ে গেছে অনেক বছর, হ্যাঁ, চাকরির অলমোস্ট 10 বছর। তো আমাদের সাথে যারা আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের যারা পরিচিত বা ব্যাচমেট যারা ছিল, যারা ইন্স্যুরেন্সে গেছে, তারা বেশিরভাগই ইন্স্যুরেন্সের ব্যাকগ্রাউন্ডের না, হয়তো ম্যানেজমেন্টের বা হয়তো অন্য ডিসিপ্লিনের। হ্যাঁ, এখনো যদি আপনি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির দিকে তাকান, হয়তো পজিশন গুলোতে যারা আছেন ওনারা এক্সপিরিয়েন্সড, অনেক ভালোভাবে কাজ করছেন, কিন্তু ওনাদের হয়তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ইন্স্যুরেন্স না। বাট এখন তো একটা ট্রেন্ড বা একটা একটা সুযোগ এসছে, ইউনিভার্সিটি গুলোতে আলাদা করে ইন্স্যুরেন্স স্টাডি এসছে, আলাদা স্ট্রিম এসছে। আমাদের ডিপার্টমেন্টে আছে, চিটাগং ইউনিভার্সিটিতে আছে, খুব সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটিতেও আছে, অন্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও আছে। তো এখন যখন স্পেসিফিক ইন্স্যুরেন্সেরই পড়াশোনা, আপনি অবশ্যই অন্য ডিসিপ্লিনের একজনের চেয়ে বেশি জানবেন। অন্য ডিসিপ্লিনের ওনার নলেজকে আমি কোনোভাবে মানে আম, ইয়ে করছি না, বাট ওনার নলেজের তুলনায় আপনার হয়তো ইনডেপথ নলেজ থাকবে, আপনার আপনার আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হবে, এবং আপনি বুঝবেন যে আপনার কোন এরিয়াটাতে ডেভেলপ করলে, কোন ধরনের ট্রেনিং করলে, কিভাবে আপনাকে নিজেকে ডেভেলপ করলে আপনি একটা ভালো রিসোর্স পার্সন হতে পারবেন, আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, আপনি কোম্পানিগুলোতে বা ইন্ডাস্ট্রিতে আপনি ভ্যালু অ্যাড করতে পারবেন। সো ওই জায়গা থেকে ইন্টারেস্ট যদি থেকে থাকে, আপনার এখন থেকেই একটু চিন্তা করতে হবে বা অপশনটাও রাখতে হবে। কারণ আপনার গ্রাজুয়েশন যখন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, আপনার জন্য দুটো ইন্ডাস্ট্রি ওপেন আছে। আপনি বিবিএ করার পর দুটো ইন্ডাস্ট্রিতেই আপনি অ্যাক্সেসটা পাবেন। আমাদের এমওইউ করা আছে, হ্যাঁ, ইউনিভার্সিটি থেকে ইনিশিয়েটিভ, ইউনিভার্সিটি না, আমাদের ডিপার্টমেন্ট থেকে ইনিশিয়েটিভ আছে, আহ গ্রিন ডেল্টার সাথে আছে এমওইউ, বা আরো ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সাথে অনগোয়িং। হ্যাঁ, তো ওই আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে যেটা হয়, ওরা কিন্তু ডিরেক্টলি রিক্রুট করে। আহ আমি ভুল না করে থাকলে গ্রিন ডেলটা আমাদের প্রিভিয়াস কয়েকটা ব্যাচ থেকে, আপনাদের প্রিভিয়াস কয়েকটা ব্যাচ থেকে, আমাদের না, 21st থেকে খুব সম্ভবত, তারপর 22nd থেকে, তারপর 23rd থেকে। হ্যাঁ, ও আপনার সিনিয়রদের সাথে যদি কানেকশন থাকে, জিজ্ঞেস করেন, কথা বলেন, ওরা এসেছিল, সেমিনার হয়, কথা বলে। সো এভাবে রিক্রুট হয়, মানে ওরা আর কোথাও যায় না, ওরা ডিরেক্ট ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে আসবে, এখান থেকেই সিভি নিয়ে যাবে, আমরাই সিভি গুলো রেডি করে দিব, মানে আপনারা দিলে আমরা তাদের কাছে পৌঁছে দিব। সো তারা ওখান থেকে সর্ট করে এখানেই পরীক্ষা হবে, এই ডিপার্টমেন্টেই ক্লাসরুমেই পরীক্ষা হয়, রিটেন পরীক্ষা হয়, ওখান থেকে সিলেক্টেড হয়, তারপর ওখান থেকে ইন্টারভিউ হবে, আরো কিছু ওদের স্টেপ বাই স্টেপ যাওয়ার পর এখান থেকে রিক্রুট হবে ডিরেক্ট। সো এটা আপনাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি, যে এরকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ডিরেক্ট আমাদের কাছে এসে রিক্রুট করে নিয়ে যাচ্ছে। সো আপনার কম্পিটিশনটা কিন্তু লিমিট হয়ে যাচ্ছে, তাই না? কারণ এখানে আর বাইরের কেউ নাই, শুধু আপনারাই। সো আপনার যখন ইন্স্যুরেন্সের নলেজ গুলো থাকবে, একদম মানে সিম্পল জিনিস বা বেসিক জিনিস, এগুলোই আপনি একটু একটু যদি চর্চা রাখেন, প্র্যাকটিসে থাকেন, কনসেপ্ট গুলোর সাথে অ্যাকুয়েন্টেড থাকেন, বিবিএ ডিগ্রি শেষ হয়ে গেলে এগুলো নিয়ে একটু পড়াশোনা করেন, আপনার জন্য ওই এক্সাম গুলো কোনো ব্যাপারই হবে না। সো আপনি ওইখানে পারফর্ম করতে পারলে, তারপর যদি ভাইভাতে ভালো পারফর্ম করতে পারেন, তাহলে আপনি ডিরেক্টলি একটা চাকরি এভেল করতে পারলেন। হ্যাঁ, আপনার জন্য শুরুটা শুরু হলো। এরপরে আপনার চিন্তা আপনিই করবেন যে আপনি কি এই লাইনে থাকবেন বা এখানে প্রোগ্রেস করার চিন্তা, নাকি ডিফারেন্ট কিছুতে যাওয়ার চিন্তা, বাট লিস্ট একটা বড় অপরচুনিটি আপনার সামনে থাকবে। সো এই আন্ডারস্ট্যান্ডিং গুলো এখনো অনগোয়িং, আরো কিছু ইন্স্যুরেন্স কোম্পানির সাথে, ইনস্টিটিউশন গুলোর সাথে চেষ্টা হচ্ছে। আমি জাস্ট বলে রাখলাম কেন, যে এখন থেকে একটু চিন্তা করাটা, আপনার আপনার জন্য অপশনস গুলো খোলা রাখা, আপনার জন্য অল্টারনেটিভস গুলো থাকা, এবিসি। কারণ আমরা আমরা যা চাই সবসময় তা হয়তো নাও পেতে পারি।
সিচুয়েশন অ্যালাউ না করতে পারে, লাক ফলো না করতে পারে, হ্যাঁ এনি হাউ সেটা না হতে পারে। তো যেভাবেই হোক এটাকে একটু মাথায় রাখা। মিস কয়জন নেয়? কয়জন নেয় এখন এটা ডিপেন্ড করে পারফরমেন্সের উপর। ওদের পোস্ট তো খালি থাকার বিষয় থাকে, বাট আমি মানে যতটুকু দেখলাম, লাস্ট একবার দুইবার কাজ করেছিলাম, সো ওদের কিন্তু মানে সমস্যাটা হয়ে যায় এক্সপেকটেশন মিট আপটা হয় না। আপনাদের পারফরমেন্সটা ওদের লেভেলে আসতে হবে। হ্যাঁ আপনারা জানেন অনেক কিছু, পড়ে পড়ে মানে পড়ে এসছেন জিনিস, যে আমরাই তো পড়াই, আমরা তো জানি কারিকুলামে কি কি ছিল। কিন্তু আপনারা যখন বা আপনাদের যারা ব্যাচ, যারা আগের ব্যাচে ছিল, যখন এক্সাম গুলো দিতে বসে তখন কেন জানি ওরা সেইভাবে পারফর্ম করে না। হয়তো জিনিসটাকে অনেক লাইটলি নেয়, হয়তো ওভাবে ইচ্ছা থাকে না। কিন্তু আমার কাছে মনে হয় এই এই অপরচুনিটি গুলোকে এতটা লাইটলি নেওয়া উচিত না। মানে ওনাদের এইচআর এর সাথে কথা বলে যেটা বুঝলাম, যে ওনাদের এক্সপেকটেশন বেশি থাকে স্বাভাবিকভাবেই। আপনি ইউনিভার্সিটিতে এসেছেন, আপনি স্পেশালাইজড একটা ডিপার্টমেন্টে এসেছেন, কারিকুলাম ওরা জানে। হ্যাঁ সো আপনি যখন প্রিপারেশনটা নেন না ওইভাবে, তখন কিন্তু এটা আমাদের জন্য অ্যালার্মিং। কারণ আমরা জানি আপনারা এই জিনিসগুলো পড়ে এসেছেন, আপনি জিনিসগুলো জানেন, খুব বেসিক কিছু জিনিস। আপনাকে তো একটু হলেও প্রিপারেশন নিয়ে বসতে হবে একটা এক্সামে। এটাও যদি না করেন তাহলে ওরাও কিন্তু আর ইন্টারেস্টেড হবে না। তখন মনে করবে যে এভাবে করে এসে লাভ কি, ওনারা তো জিনিসটাকে নিচ্ছেই না ভালোভাবে। আর বাকিটা তো আপনার পারফরমেন্সের উপরও ডিপেন্ড করবে যখন আপনি ইন্টারভিউ বোর্ড ফেস করবেন। তো সেখানে আপনার এবিলিটিটাও সেখানে রিফ্লেক্ট করে। আপনি কমিউনিকেট করা, বা আপনার ওয়ে অফ টকিং, বা আপনি কতটুকু কনভিন্সিং। সো ওই জিনিসগুলো একটু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের ব্যাপার থাকে। তবে নেয় মানে ওরা হাই এক্সপেকটেশন নিয়ে আসে, ওদের যে রিকোয়ার্ড নাম্বার সেটা ফুলফিল হয় নাই, আমি যতটুকু জানি, এবং আমার যদি ভুল না হয়। মানে ওরা যেভাবে হয়তো যতজন নিতে চেয়েছিল সেই পরিমাণ অ্যাপ্লিকেন্ট তারা ফিট পায় নাই। হ্যাঁ তাদের রিকোয়ারমেন্টের সাথে ফিট পায় নাই বলে ওরা নিতে পারে নাই, এটা আমি জানি। যদি পারফর্ম করতে পারতো ওরা হয়তো আরেকটু একজন দুজন বাড়তি চিন্তা করতে পারতো, বা পাইপলাইনে রাখতে পারতো। হ্যাঁ এখনই হলো না, হয়তো পাইপলাইনে থাকতো, কিন্তু সেটাও করতে পারে নাই। আহ তো এটা এটা যেন না হয় আর কি। আমাদের জন্য এটা খুবই আহ খুবই আমাদের জন্য খুবই কষ্টের একটা বিষয়। যেভাবে প্রিপেয়ার করা স্টুডেন্ট, আপনারা গ্রাজুয়েট হলেন, আপনারা ইন্স্যুরেন্স স্ট্রিমে আলাদা করে পড়াশোনা করলেন, আপনারা স্পেশালাইজড হলেন, হ্যাঁ আপনার মেজর হলো, সবকিছুর পরও যদি আপনি একটা কোম্পানিতে এই মাত্র পাশ করে বসে এই মাত্র এক্সামে বেসিক জিনিসগুলো ডেলিভার করতে না পারেন, তখন আসলে জিনিসটা আহ খুবই ফ্রাস্ট্রেটিং। এই আর কি, তবে নেয় ভালো। আর আছে তো আপনাদের 21st ব্যাচে, আপনাদের আজমাইন আছে, তারপর 21st ব্যাচের ওর নামটা কি, উম, নদের নামটা মনে আসছে না। আচ্ছা যাই হোক, আমাদের স্টুডেন্ট। তারপর 23rd এরও পূজা, খুব সম্ভবত পূজা। 23rd-এর আরেকজন জয়েন করেছিল, আবার পরে কন্টিনিউ করে নাই। এই আর কি। বাট ফ্যাসিলিটিস চিন্তা করলে ভালো, লুক্রেটিভ স্যালারি বা আদার বেনিফিটস, হ্যাঁ ভালো। সো এগুলো একটু মাথায় রাখা। আচ্ছা এটা জাস্ট প্র্যাকটিক্যাল বললাম আর কি। তো আমরা একটু পড়া শুরু করব হলো ইন পার্সন ক্লাস থেকে। হ্যাঁ আমি স্লাইড বা সবকিছু আপনাদের জন্য রেডি করা আছে। চ্যাপ্টার 1 চাইলে তো পড়েও আসতে পারেন। রিস্কদার বইয়ের আমরা রিস্ক দিয়ে শুরু করব। হ্যাঁ এই রিস্কটা আমাদের সারাউন্ডিং এর একটা পার্সন বা প্রপার্টি রিলেটেড ওরিয়েন্টেড যত ধরনের রিস্ক আছে সেগুলোকে একটু ক্যাটাগরাইজ করা, এবং এই রিস্ককে ম্যানেজ করা, সেটা প্রিভেন্টিভ মেজার, সেটা কারেক্টিভ মেজার, সেটা ইন্ডেমনিফিকেশন, কি কি অ্যাভেলেবেল আছে। ফার্স্ট দিন আমরা আসলে ইন্স্যুরেন্সে যাব না, ফার্স্ট দিন আমরা রিস্ক নিয়ে পড়াশোনা করবো। যেহেতু রিস্ক থেকে ইন্স্যুরেন্সের শুরুটা। এই তো। ম্যাম হ্যাঁ ম্যাম এই যে আমাদের একটু শাওন স্যারের ক্লাস আছে তো, হ্যাঁ। শাওন স্যার ওয়েট করতেছে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, সরি স্যারকে আমি সরি বলে দিচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো থাকেন, হ্যাঁ দেখা হবে ইনশাল্লাহ। আর বইটা কালেক্ট করে রেখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। অ্যাটেন্ডেন্সটা একটু পরে দিয়ে দিয়েন আমাকে। ঠিক আছে, আল্লাহ হাফিজ।